जवानी जान मन हसीन दिलरुबा मिले दो दिल जवा निसार हो गया। जवानी जान मन हसीन दिलरुबा मिले दो दिल जवा निसार हो गया। शिकारी खुद यहाँ शिकार हो गया। ये क्या गजब हुआ, ये क्या जुल्म हुआ, ये क्या अजब हुआ, ये कैसे कब हुआ, न जानू मैं न जाने वो। ओहो जवानी जान मन হাসিন দিলরুবা। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে আমি কি বলছি, মানে গানটা কেন গাইছি সেটা সবাই বুঝতে পারছে যারা কিনা গতকাল সঙ্গীতা ম্যাডামের লাইভে উপস্থিত ছিলেন। ঠিক আছে, একদম যারা উপস্থিত ছিলেন তারা সবাই জানে। তো সেখানে একজন একটা আইডি নিয়ে এসেছিল, যে আইডিটার নাম হান্টার গেমিং। তো হান্টার মানে কি? হান্টার মানে আমরা জানি শিকারি। তো সেই শিকারি যে কিনা শিকার করতে এসে নিজেই শিকার হয়ে বসে রয়েছে, সেই শিকারির উদ্দেশ্যে আজকের আমার এই মানে ভিডিও শুরুতে গানটা ডেডিকেট আমি করলাম। ঠিক আছে, তো চলে আসি এখন ভিডিওর মধ্যে। ভিডিও কী নিয়ে হচ্ছে, মিক্স অ্যান্ড ম্যাচ, নানান রকমের নানান কথা বলবো। তো তার মধ্যে দেখলাম একজন তো পুরো পাগল হয়ে গেছে। কে বলেন তো? ওয়াইটির দালাল বাবা। আচ্ছা, হরিদেবপুরের খাসির কি মানে আলাদাই তাকত আছে দেখলাম। মানে যেটা আর কি পুরো চিমসে থাকতো সেটা ফুলে পুরো মানে ঢোল হয়ে গেছে। সেটা আবার জাহাপনা তুসি গ্রেট হো বলে তোফা দিচ্ছে একজনকে, যে নাও নাও নাও। তো বুঝতে পারছি ওর তোফা কবুল অন্য জায়গায় হয়ে গেছে, ওর তোফাটা অন্য জায়গায় কবুল হয়ে গেছে। তো হরিদেবপুরের লাল লাল খাসির ঝোল বুঝতে পারছি পিছন মানে আর কি, যাই হোক যেটা হোক ভাল লাগছিল। তো যাই হোক, আজকে দেখলাম একটা ভিডিওতে একটুখানি শুনছিলাম, সেখানে সীমাকে নিয়ে পড়েছে। তো তার মধ্যে কি একদম কাম অ্যান্ড কুল, একদম কুল কুল কুল, হ্যাঁ কুল কুল নামা কুল বসেছে বলতে, এটা আমার তোকে নিয়ে ভিডিও করতে গেলে কোনো গালাগালি দিতে হয় না। আমি শান্তভাবে ভিডিও করি আর তুই তাতেই জ্বলে পুড়ে মরিস। তাহলে বলি আমাকে নিয়ে ভিডিও করতে গেলে ওর কি হয়ে যায় যে ওর ভেতর থেকে এমন মানে বেরিয়ে আসে, লাভা পুরো ফুটে ফুটে বেরিয়ে আসে। হ্যাঁ, আর রইল গিয়ে গালাগালি খিস্তির কথা। ওর যা গালাগালি খিস্তির স্টক, আমরা সবাই যারা পুরনো রয়েছি, পুরনো পাপি, ওই আগের দিন বলছিল না পুরনো পাপি আমাকে নিয়ে যখন ভিডিও করছিল বলছিল না পুরনো পাপিরা অনেক কিছু জানে। তো সেই পুরনো পাপিরা ওর গালাগালি খিস্তি দেয়নি, যারা কিনা প্রত্যেক সময় গিয়ে লিখতো যে এইরকম একটা ভদ্রবাড়ির বউয়ের মুখে কিন্তু এইরকম কাঁচা কাঁচা খিস্তি মানায় না। তো একটা সময় ও ফ্রাস্ট্রেশনে মাঝে মাঝে বলতো চাল ফোট, আর মাঝে মাঝে কি বলতো যে ঠিক আছে আমি নিজেকে সংযত করার চেষ্টা করব। তো তখন কি হয়েছিল, তখন ও ভদ্রবাড়ির বউ ছিল না, মানে তখন কি অন্য কারোর বাড়ির বউ ছিল না, অন্য কোথাও ওর জন্ম হয়েছিল। ও কি পরবর্তীকালে জানতে পেরেছে, মানে আগে যে সময় ও গালাগালি কিস্তি দিত তখন ও কি জানতো যে ওর পতিতালয়ে জন্ম? তাহলে এরকম গালাগালি কিস্তি দিত কেন? এখন ও নতুন সবে জেনেছে যে ওর পতিতালয়ে জন্ম না, ওর যেখানকার আর কি যেখানে ও থাকে, যেখান থেকে ওর বিয়ে হয়েছে লজে, সেটা সত্যিই ওরই বাড়ি। তাহলে মানেটা কি? কারণ সবাই আপনারা জানেন যে আমি তো মিথ্যা কথা বলছি না। তো এরকম দু একটা নিদর্শন অবশ্যই রয়েছে। কার কাছে রয়েছে? এই যে যার দুই ছেলেকে মানে পিষে দেওয়ার কথা বলেছিল, তার কি মনে হয় সেই ভিডিওটা কি নেই? আছে, অনেকের কাছে রয়েছে। তো সেক্ষেত্রে ওর যে গালাগালির নিদর্শন যখন জায়গা মতো ও দেখাবে না, ও যখন দেখাবে যে ও কত ভদ্র সভ্য, ওকে বিনা দোষে টার্গেট করা হয়, তখন ওইটা চালিয়ে দেওয়া হবে। আর আমি তো যা চালাবো বাদ দিন, ছেড়ে দিন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে বুঝতে পারি যে আমাকে নিতে পারে না, সেই জন্য আমাকে নিয়ে ভিডিও করতে গেলেই ওর দাঁত মুখ পুরো এরকম ওর ভেতরকার যে জন্তুটা বেরিয়ে আসে। আর সীমার বেলায় শান্তি করে করে এরকম করে বলে ভিডিও করছে। তো যাই হোক, একটা কথা বলছিল, সেটা হচ্ছে যেটা সীমা বলেছে, আর সেটা সত্যি কথা। আমি দেখলাম যে সীমার কথাতে সত্যিই যুক্তি আছে, যেটা কিনা যে এই দালাল যতই নোংরামি করুক, যতই মিথ্যা কথা বলুক, যতই পাল্টি খাক, যতই মানে ওর স্ট্যান্ড পয়েন্ট ঘুরে যাক, তাও ওর যারা দর্শকরা রয়েছে তারা কিন্তু ওর সাথ ছাড়ে না। এটা অনেক ভাগ্যের ব্যাপার। হ্যাঁ অবশ্যই, একদম ভাগ্যের ব্যাপার। ডাস্টবিনের মধ্যে মাছি ভনভন, তো সেই মাছি সেখানে যেখানে ডাস্টবিন খুলে রেখেছে সেখানে মাছি আদৌ পাওয়া যাবে কি পাওয়া যাবে না, সেটা তো সত্যিই ভাগ্যেরই ব্যাপার। খুঁজে অবশ্য মাছিরা ভনভন করতে ডাস্টবিনে চলে আসে। তো ওই যেটা যতই নোংরামি দেখাক, তারা তো অ্যাকচুয়ালি ওই
ওই রকম আর কি নোংরাটা খেতেই পছন্দ করে, নোংরা গুয়ের মধ্যে বসে থাকা আর কি মাছি, তারা যতই নোংরামি দেখুক না কেন তাদের চোখে কিচ্ছু যাবে না। দেখো যেমন আবার যুক্তি দিয়ে বলি, উল্টো দিকে দেখুন, এই যে সন্দীপ, আমি আমার কমেন্ট বক্সে কালকে কয়েকজনকে উত্তর দিয়েছি যে সন্দীপের কপালটাই খারাপ। কেন বলছি? কারণ হচ্ছে গিয়ে এই যে টিনের যারা সাপোর্টার, এত কিছু তো তারা দেখলো, তারা এত কিছু দেখলো, একটা মেয়ে সে কিভাবে একটা বাচ্চাকে ছেড়ে দিয়ে নিজের সুখের জন্য বেরিয়ে গেল, তার সত্ত্বেও ওকে যারা সাপোর্ট করছে তারা কিন্তু এক মুহূর্তেও টিনের এত কিছু সামনে আসছে তারা কিন্তু সরছে না। কেন সরবে? তারা তো মানে টিনের এই নবজন্মের জন্ম লগ্ন থেকেই টিনকে বেছে নিয়েছে, কারণ তারা ঠিক ওরই মতো ওকে রিলেট করতে পারে। তো ও আরও যত নোংরামি দেখবে আরও সাপোর্ট বাড়বে, উল্টে তারা নতুন নতুন বলবে, এই ফ্ল্যাট দেখাবি না, এই ভালো করে কি দেখাচ্ছিস সেটা চিন্তা করবি, দেখিস যেন আওয়াজ পাওয়া না যায়। তারা উল্টে আরও নোংরামি ঢাকার জন্য ওকে সাজেশন দেবে। তো এই জিনিসটা বুঝুন। হ্যাঁ, আর সন্দীপের কপাল খারাপ কেন বললাম? কারণ ওর ভালোবাসার মানুষ বাবা, ওর সাপোর্টাররা এতটাই স্ট্রিক্ট, এতটাই তারা আর কি মনে করুন যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পছন্দ করে, তারা সন্দীপের একটু এদিক থেকে ওদিক হলেই তারা বেতাল হলেই তারা কিন্তু রেগে যায়। তো যাই হোক, আজকে বেশ কিছু কথা আর কি আমি বলবো, তার মধ্যে আমার কি স্ট্যান্ড আমার কি এটা নিয়ে মতামত সন্দীপের এই বিষয়টা নিয়ে আমি এতদিন সবসময়ই বলেছি, তো আজও কিছু কথা আবারও বলবো। তো যাই হোক, সবার আগে যে কথাটা বলি যে এই সিক্রেট রুম নিয়ে কিছু মানুষ খুব লাফাচ্ছে, প্রচণ্ড লাফাচ্ছে, তাই না? তো সন্দীপের সিক্রেট রুম আছে, আমি বলছি যদি থাকেও তাতে কি আছে, কি যায় আসে? যখন টিন একটা সিক্রেট রুমে থাকতো, কোথায় মানে সেটা কোথায় সেটা কেউ বুঝতে পারতো না, ওর যে ভালোবাসার মানুষ সে কিনা ইন্টারভিউ দিয়ে অন্যান্য চ্যানেলে বলেছে যে আমি ওকে রেখে দিয়েছি, মানে ও আমার সাথে লিভ ইন করছে অন্য একটা কোনো জায়গায়, ওর বাপের বাড়িতে নয়। তো সেটা জেনেও কি ওর দর্শকরা ওর কাছ থেকে সরেছে? তাহলে সেক্ষেত্রে সন্দীপের যদি একটা সিক্রেট রুম থাকে, সেটা জেনে সন্দীপের মানে সাপোর্টারদের কোথায় প্রবলেম হচ্ছে আমি এই জিনিসটা বুঝতে পারছি না। তো এবার বলবেন যে আমরা সন্দীপকে সাপোর্ট করছি কেন? দেখুন, ওদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিতে কেউ বলতে পারবে না যে স্বামী 100% ঠিক, স্ত্রী 100% ভুল। এটা কোনোদিনও মানে অন্ধলোকেও বলতে পারবে না। কিন্তু আমি কি বলেছিলাম যে টিনের যে হয়তো সন্দীপের দোষ ছিল, সেক্ষেত্রে তোমায় কি করতে হতো, তুমি সন্দীপের সাথে কথা বলে ডিভোর্স নিয়ে নতুন জীবন শুরু করতে পারতে, তাতে আর এই নোংরামিগুলো না করতেই পারতে, নতুন করে জীবন শুরু করতে, আমরা সেটা দেখতাম। কিন্তু ও সেটা করেনি, ওর প্ল্যান অন্যরকমই ছিল। ওর কি প্ল্যান ছিল আদৌ আমি জানি না, আমার মনে হয় না এটা তো মানে যখন ওর প্ল্যান ছিল বেরিয়ে যাওয়ার, তখন আমার এটা মাথায় আছে, ওর এই জিনিসটা মাথায় ছিল যে ও আর ব্লগিং করবে না। ও জেনেই ছিল যার সাথে ওর সম্পর্ক সে বিশাল পয়সাওয়ালা, ও তার সাথে গিয়ে সে তার যে কর্মস্থল মুম্বাই সেখানে থাকবে, সেখানে ও নিজের মতো করে সংসার করবে গুছিয়ে, ও আর এই ওয়াইটি জগতে আসবেই না। তাই জন্য ওর না কোনো এক্সপ্লেনেশন দেওয়ার ছিল না কিছু। তো বাধ্য হয়েছে কখন? কারণ যখন ও ভেবেছিল যে সন্দীপও এই সমস্ত কিছু লজ্জা, নিজের সম্মানের ভয়ে ও আর বলবে না কাউকে, তো জিনিসটা আস্তে 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 মানে মানুষ হয়তো ভুলেই যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যেহেতু সন্দীপ ব্লগিং করা ছাড়বে না, যেহেতু ও মনে করেছে যে এটাই ওর সোর্স অফ ইনকাম, এখান থেকে ভালো ইনকাম আছে, আমি ছাড়বো না। তারপর হচ্ছে গিয়ে ওর সাথে ওকে যেভাবে ভয় দেখানো হয়েছে, সেখানে ও ভয় পেয়ে একটা ডিসিশন নিয়ে নিয়েছে। তো আমরা সেটা দেখেছি, শুনেছি। তাহলে চিন্তা করে দেখুন, সেই সময়ই কিন্তু কিছু মানুষ কিন্তু তো সন্দীপের ফরে চলে এসেছে, কারণ তারা বুঝেছে সন্দীপের সাথে অন্যায় হচ্ছে। কিন্তু তাদেরই মধ্যে এখন কিছু মানুষকে দেখছি তারা বলছে যে হ্যাঁ তুমি নোংরামি করছো। তো আমি একটা কথা বলি যে আপনারা তাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, আমাকে একটা কথা বলুন যে নোংরামিটা কী আছে? এই যে মেয়েটি কালকে বলল যে হ্যাঁ আমি সন্দীপের সাথে কথা বলি, তো কথা বললে দোষ কী আছে? দোষে সত্যি তো দোষ কী আছে? এটা তো আমি যখন ভিডিওর মধ্যে বলেছি যে সন্দীপ তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে, ওপেনলি করছে জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, এই সবগুলো করছে ওপেনলি, সে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে, বয়ফ্রেন্ডের জন্য কী কী গিফট কিনছে সেগুলো বলছে, তা তুমি কি হাতে মুঠো করে ধরে নিয়ে সারা জীবন সন্ন্যাসী হয়ে বসে থাকবে? একদমই না। তুমিও কথা বলবে, তোমারও অধিকার আছে মানুষের সাথে মেশার, গল্প করার।
এগুলো তো আমরাই সবাই বলেছি, দর্শকরা যারা কিনা এখন বলছেন যে আমি আমার সন্দীপের সাথে থাকতে পারলাম না, আমি বাদ দিয়ে দিলাম, আমি সন্দীপের আর সাপোর্ট করতে পারলাম না, তাদের মধ্যে তাদের যদি আমরা পুরনো কমেন্ট দেখি হয়তো দেখা যাবে তারাও সন্দীপকে বলেছে যে হ্যাঁ তোমারও ভালো থাকার অধিকার আছে। তো আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কে বলুন তো, সেটা হচ্ছে আমাদের সোনা বাবা। তো এই যে সন্দীপের সিক্রেট রুম রাখা বা ও কারোর সাথে গল্প করার জন্য সোনা বাবার প্রতি কি কোনো অবহেলা হয়েছে? আমরা কি দেখতে পেয়েছি এরকম যে এমন কিছু যে ও সোনা বাবাকে সময় দিচ্ছে না, বা সোনা বাবার পড়াশোনা নিয়ে ওর কোনো যায় আসে না, সোনা বাবা অবহেলিত রয়েছে, ও খেতে পারছে না, মানে টাইম টু টাইম সন্দীপ এমন প্রেমে মত্ত যে বাজার করছে না, মা হাঁ করে বসে আছে কখন বাজার আসবে, বাচ্চা খিদেতে করছে আর কি কান্নাকাটি করছে, এরকম কি আমরা দেখতে পাচ্ছি? আমরা কি দেখেছি, ও কিন্তু নিজের সংসারের যা কাজ যেগুলো সেগুলো সব করছে। এগুলো সব করে ও যদি কারোর সাথে কথা বলে তাহলে অন্যায়টা কোথায়? এবার আপনারা বলবেন যে ওই মেয়েটি কেন, তো ওই মেয়েটি কেন সেটা আমার মাথাতেও এসছে, কিন্তু ওই মেয়েটি যদি মানে কথা বলার জন্য যদি হয় তো আপত্তি কী আছে? ও যখন ওর সাথে আলাপ হয়েছিল ও তো জানতো না। আজকে যখন টিনের সাথে তখন ওর মানে সম্বন্ধ হয়েছিল তখন কি সন্দীপ জানতো যে টিন এরকম ফোকলা বলে একজনের কারোর সাথে গোপালদা ওর জীবনে রয়েছে? সে তো জানতো না। সে না জেনেই বাড়িতে নিয়ে এসছে, 5 বছর সংসার করেছে, বুঝতে দেয়নি। টিন কি বুঝতে দিয়েছে যে ও ভেতরে ভেতরে কারোর সাথে এইসব জিনিসগুলো করছে? একদিন তো হঠাৎ করে বাজ পড়েছে বিনা মেঘে না সন্দীপের ওপরে। তো সেক্ষেত্রে এই মেয়েটিকেও যদি সন্দীপ না জেনে, কারোর গায়ে তো লেখা থাকে না যে সে তার আগে বিয়ে হয়ে গেছে, তার একটা বাচ্চা আছে, এরকম প্রচুর মেয়েরা থাকে। এমনিতেও বুঝতেই পারছি এই মেয়েটি অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল, সেই বিয়ে হয়েছে, অল্প বয়সে বিয়ে হয়েছে, বাচ্চাও হয়ে গেছে, বড় হয়ে গেছে, হতেই পারে, অনেককেই বোঝা যায় না, বড় বড় তাদের ছেলে মেয়ে আছে। যেমন এই আমাদের এই অমাবস্যা, তো অমাবস্যাকে আমি আজ থেকে আর দেবী বলবো না, অমাবস্যা লেডি। তো অমাবস্যা লেডির যে এত বড় বড় বাচ্চা আছে, চট করে যারা অপরিচিত তারা কিন্তু বুঝতে পারবে না। বলতে নেই, আমাকেও কিন্তু সবাই ভাবে যে ওই আমার ছোট্ট যে রন সেটাই আমার আর কি একটাই আমার ছেলে। আমার যে মেয়ে আছে এত বড়, আমাদের এখানে অর্ধেক লোক পাশাপাশি তারা জানেই না, তো দেখে বুঝতে পারে না। সবাই বলেছে যে এই বোঝা যায় না তো তোমার এত বড় মেয়ে আছে। তো যাই হোক, এটা এরকম অনেকেরই আছে, দেখে বোঝা যায় না। তো সেক্ষেত্রে ওর সাথে আলাপ হয়েছে, তার উপর অনলাইনে আলাপ হয়েছে, তো সেখানে সন্দীপের জানার তো কোনো কথা নেই, কথা বলেছে, কথা হয়েছে, তো কী আছে? আমি এখানে কোনো খারাপ দেখছি না, আমি কোনো খারাপ দেখছি না। কিন্তু হ্যাঁ, এবার যদি বলেন যে তাহলে কি তুমি একে আমাদের সোনা বাবার মাম্মাম হিসাবে দেখতে চাও? নো। যে নিজের মেয়েকে অবলীলাক্রমে ছেড়ে দিয়ে চলে এসছে এমন একটা সময়, যে সময় তার মাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তাকে কোনোভাবেই আমি চোখে দেখতে পারবো না যে সে সোনা বাবার মাম্মাম হবে। ঠিক আছে, সেই যোগ্যতা তার নেই, যেটা সত্যি সেটা সত্যি, বাদবাকি কথা বলতেই পারে। ও নিজেই তো বলল যে কথা বলি, আমি এখনও কথা বলি। এবার সেটা জোর করে কথা বলে, সন্দীপ ওর সাথে কথা বলেছিল, যে সময়টা জানতোই না এসব, তখন কি কথা বলেছিল, হয়তো এটাও হতে পারে ভেবেছিল যে ডিভোর্সের পরে কে বিয়ে করবে। এগুলো সমস্ত কিছু আমার অনুমান। আপনারা ভালো করে জানেন আমি কারোর সাথে ফোনে কথা বলে যোগাযোগ করি না, আমি অনুমান করছি। যখন এই মেয়েটি ম্যাডাম বললেন যে হতেই পারে আজকে সন্দীপের হয়তো কারোর সাথে কথা হয়েছে, মাখো কথা হয়েছে, তাতেই বুঝলাম। যখন সন্দীপ জানতো না, দূর থেকে শুধু দেখছে একটা মেয়ের ছবি, ওই ফিল্টার মারা ওরকম ছবি, ও ভাবছে একটা অল্প বয়সী মেয়ে, এর সাথে আমার যদি ডিভোর্স হয়ে যায়, আমার সাথে কথা বলতে ভাল লাগছে, আমি হয়তো একে পরবর্তীকালে আমার ওয়াইফ করতেও পারি, এরকম ভাবতেই হয়তো পেরেছে। তো যাই হোক, আজকে একটা পার্মানেন্ট সলিউশন আমি অনেক চিন্তা করছিলাম, করে ভাবছিলাম যে সন্দীপ, দেখুন আমি কখনো চাই না যে সন্দীপ সারাটা জীবন এরকমভাবে সন্ন্যাসের মতো কাটিয়ে দেবে। তবে আমি একটা কথা বলছি, এরপর সন্দীপের যেটা করা উচিত, আমি চাইবো ম্যাডামও এই বিষয়টা নিয়ে একটুখানি আলোকপাত করুন, আপনারা সবাই আলোকপাত করুন, যে আমি যে সাজেশনটা দিলাম, যে বরং একটা অ্যাড দিয়ে, খবরের কাগজে আজকাল অ্যাডেও কিন্তু বিয়ে হয়। আপনারা কতজন জানেন যে পিসি সরকার তার মেয়েদের জন্য সে ওই ম্যাট্রিমোনিয়াল যে আর কি খবরের কাগজের মধ্যে যে জায়গাগুলো থাকে সেখানে তিনি দিয়েছেন, অ্যাড দিয়েছেন। তো অনেক বড় বড় সেলিব্রিটি যেমন শতাব্দী রায়, তারও কিন্তু বিয়ে হয়েছিল এই খবরের কাগজের অ্যাড দেখে। তো সেক্ষেত্রে পুরো ঘটনা সমস্ত কিছু বলে, যে পাত্রের ডিভোর্স কেস চলছে, একটি বাচ্চা রয়েছে, একটি সহৃদয় কোনো মেয়ে আমরা চাই, সুন্দরী, সেক্ষেত্রে বলতে পারে যে সে ডিভোর্সি হলে আমাদের কোনো আপত্তি নেই, বা যাই হোক এরকম ধরনের বলে একটা অ্যাড দিয়ে তারপর যোগাযোগ করে সেখান থেকে ওরা মেয়ে এখন থেকে দেখা শুরু করুক। কারণ এরকম কতদিন চলবে সেটাও আমি বলছি, কেন বলছি কতদিন চলবে সেটাও এক্সপ্লেন করছি, একটু ওয়েট করুন। সেখানে যাবে, গিয়ে পাত্রী দেখবে,
ডাইরেক্ট পাত্রী দেখবে, দেখে ফ্যামিলি সমস্ত কিছু দেখবে, যেগুলো আগের বার করেনি সেগুলো এবার করবে। আর অবশ্যই আমি চাইবো যে পাত্রীকে জাজ করার যে ডিসিশানটা, মানে হ্যাঁ এই সেই, সেটা শিলাদেবীর ওপর রাখা হোক। কারণ একটা মা সবচেয়ে বেশি ভালো বুঝতে পারে তার সন্তানের জন্য কোনটা ভালো। তার উপর এখন মানে শিলাদেবীকে শুধু সন্দীপের চিন্তা করতে হবে না, শিলাদেবীকে আমাদের সোনা বাবা, শিলাদেবী কিন্তু সোনা বাবার যশোদা মা। তো সেক্ষেত্রে 2 বাচ্চা, 2 ছেলে, শিলাদেবীর 2 ছেলের কথা চিন্তা করে তাকে চুজ করতে হবে যে কে এমন আছে যাকে নিয়ে আসলে তার পরবর্তীকালে আমি যদি চোখও বন্ধ করি, আমার মনে এটা থাকবে যে হ্যাঁ আমি একজন যোগ্য মানুষের হাতে আমার 2 ছেলে, আমার স্বামী, যাই হোক আমি ওরকমভাবে বলছি না, 2 ছেলেকে তুলে দিয়ে গেলাম। এটা তো বাস্তব মানুষের জীবনে। তো যাই হোক, সেই দিনটার কথা আমি চিন্তা করতে চাই না, মানে আমি বলছি আর কি, প্লিজ এটা কোনো রকমভাবে নেবেন না। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা বলুন তো কেমন হবে? তো তারপর যদি পছন্দ করা হয়ে যায়, যতদিন ডিভোর্স চলছে ততদিন সন্দীপ তার সাথে চুটিয়ে কথা বলবে, গল্প করবে, কোনো রেস্টুরেন্ট, কোনো জায়গায় খাবে, সেগুলো আমাদের দেখাবে। মেয়েটির মুখ না দেখাক, বাদবাকি বলবে যে হ্যাঁ আমি আমার যার সাথে সম্পর্ক কথা চলছে, আমি তার আইডেন্টিটি কোনো রিভিল করবে না, বাদবাকি সে তো ঘুরতেই পারে, কোনো পাবলিক প্লেসে যেতেই পারে। তো যদিও সন্দীপের পাবলিক প্লেসে যাওয়াতে একটু প্রবলেম, যে ওকে সবাই চিনে নেবে, সেক্ষেত্রে মেয়েটির আইডেন্টিটি আর কি সামনে চলে আসার একটা ভয় রয়েছে। কিন্তু ভয় পেয়ে তো কোনো লাভ নেই, সন্দীপের বিষয়টা তো সবাই জানে। পরবর্তীকালে ও যখন যদি কাউকে বিয়েও করে, তো তাকে কি মানে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাবে? তা তো নয়। তো যাই হোক, এটাই হচ্ছে বক্তব্য। এটা কিন্তু করা যেতে পারে, আপনাদের কি মনে হয়? তো আমরা কিন্তু জানি যে ডিভোর্সের আগে বিয়ে করা যায় না, কিন্তু তা বলে কারোর সাথে দেখাশোনা করা যায় না, পাকা কথা দেওয়া যায় না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, তাই না? ডিভোর্স যখন ওরা ঠিকই করে নিয়েছে যে ডিভোর্সটা হবেই হবে, তাহলে তো এরকম কোনো, এখানে তো কোনো বাধা নেই যে আমি বিয়ে করছি না কিন্তু বিয়ের জন্য মেয়ে খুঁজছি, পরবর্তীকালে ডিভোর্স হলে আমি বিয়ে করব, সেই তাদের পুরো পরিবারকে জানিয়েই তারপর। তো আমি বলবো যে যখন অ্যাড দেওয়া হবে তখন এই সন্দীপ কী করে সেটা না বলে, তাহলে অনেকেই হয়তো অ্যাট্রাক্টেড হতে পারে, যারে আরে 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 এই ব্লগার, তো কোনো রকম কিছু না, শুধু সে কত টাকা ইনকাম করে, তার কীরকম কী আছে সেটুকু বলেই যে একজন আছে তার সাথে এরকমভাবে সম্বন্ধ করলে আপনারা বলুন কেমন হয়। আমি অনেক চিন্তা করে ভাবলাম। তো যতদিন ডিভোর্স না হচ্ছে ততদিন ওরা একে অপরের সাথে কথা বলে ভালো করে বুঝে নেবে, তাই না? তো যাই হোক, এবার বলি যে কেন বললাম যে ডিভোর্সটা তো হয়েই যাবে। তো গতকাল যারা ম্যাডামের লাইভে ছিলেন তারা দেখেছিলেন যে এই হান্টার গেমিং ফার্স্ট যে কমেন্টটা করেছিল, সেটা কি বলুন তো? পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি। সে ফার্স্টে বলেছিল যে দেখবেন কোনো দিন এই মন্দিরার মতো এদেরও মিউচুয়াল হয়ে যাবে। তো এটা বলে উনি আগে ম্যাডামের মন বুঝলেন। তো সেখানে ম্যাডাম বললেন যে হ্যাঁ হতে পারে, আমি এটা অস্বীকার তো করছি না, অস্বীকার করার কোনো জায়গা নেই, মানুষকে ম্যাডাম তো নিশ্চয়ই ভবিষ্যৎ দেখতে পান না, উনি বললেন হতেই পারে। তো সেক্ষেত্রে সেটাতে তখন উনি কি করলেন না, বল পেলেন। সেক্ষেত্রে আবার তারপর পাল্টা কি কথাটা বললেন যে আপনি এক কাজ করুন, সন্দীপকে বলুন একটু নমনীয় হতে, ওরা কো প্যারেন্টিং ব্যবস্থা করুক, মানে বাচ্চা মায়ের কাছেও যাবে, মাও কদিন বাচ্চাকে একটু ভিডিওর মধ্যে দেখে বেচবে। সন্দীপ যদি এটা বেচা হয় তাহলে মার ব্লগে যখন দেখবো আমরা সোনা বাবাকে, সেটাও তো বেচা। সন্দীপ তো প্রথম থেকে এটা করে আসছে, কিন্তু যে কিনা আমি এগুলো করবো না তার সত্ত্বেও করছে, তাহলে বুঝতেই পারছেন তার ক্ষেত্রে তো আরও বেশি করে বেচা বলবো, কারণ তার ভিউজ এমন অবস্থায় পৌঁছেছে, এবার বাচ্চাকে তার কোনোভাবে চাই, মায়ের সাথে বাচ্চাকে দেখতে চায়। তো বাই দ্য ওয়ে, পড়াশোনার কি হলো, ভর্তি হয়ে গেছে, মানে এই যে বললো যে আমি ভর্তি হব, হয়ে গেছে, আর কোনো উচ্চবাচ্যও কিন্তু শুনছি না। তো যাই হোক, দর্শকরা মনে হয় সেটা খুব একটা বেশি খায়নি। ওর যে বগদাদা আছে, বগদাদা বলছে ছেড়ে দাও, ওটাও সাময়িক আটকেছি আর নয়। তো যাই হোক, অবশ্যই এই হান্টারের মুখোশের পিছনে নিশ্চয়ই আমার যতদূর ধারণা এই বকই রয়েছে, যে কিনা এই পুরো সেটেলমেন্টের ব্যাপারটা করছে। তো সেক্ষেত্রে ম্যাডাম যখন বললেন যে যখন আমরা হাত বাড়িয়েছিলাম তখন তো ওই পক্ষ থেকে কিচ্ছু হয়নি, তো যাই হোক, তারপর উনি বললেন কি যে ঠিক আছে তাহলে টাকা খরচা হোক। তার মানে উনি এটা পরবর্তীকালে গিয়ে টিমকে বোঝাবে যে দেখো আমি কিন্তু চেষ্টা করেছিলাম তোমার টাকা বাঁচানোর,
কিন্তু কথাগুলো এমন উস্কানিমূলক গিয়ে বলল, তারপর কি করে ম্যাম বলেন এটা যে হ্যাঁ ঠিক আছে চলো এটা আর কি মিউচুয়াল হোক। তাও কিন্তু উনি বললেন যে দেখো আমরা চেষ্টা করেছিলাম, দেখুন আমরা এটা চেষ্টা করেছিলাম, এই মিউচুয়ালের পথে আমরা হাঁটার চেষ্টা করেছিলাম। তখন শোনেনি, ঔদ্ধত্যপূর্ণভাবে উত্তর দিয়েছিল, ভেবেছিল হাতের মোয়া। তো যাই হোক, তো সেক্ষেত্রে বুঝলাম যখন দেখলো যে উনি যেটা চায় সেটা হলো না, তখনই কি হয়ে গেল, আঙুর ফল টক একদম। তারপরেরই মেসেজটা যে আমাদের এই যে মিমি, আমাদের এই মিমি সেই উইমেন এম্পাওয়ারমেন্টের সে হচ্ছে গিয়ে প্রতীক। ভাবুন, আমাদের মিমি যে প্রথম আসছে কার হয়ে কথা বলতে না, টিনের হয়ে সে কথা বলল। তারপরেই কি হলো, যখন দেখলো ম্যাডামের তরফ থেকে ঠিকমতো রেসপন্স পাচ্ছে না, তখনই হয়ে গেল কি যে মিমি ভালো। বুঝতে পারছেন? তার মানে এই যে আমি তবের থেকে বলছি যে এইটার এই যে মিমি যে আছে সে টিনদেরই আর কি প্ল্যান্ট করা একজন ক্যারেক্টার, এটা কিন্তু প্রমাণিত, একদম পুরো কালকে প্রমাণ হয়ে গেল। তারপরেই ওই কথাটা লিখেই যখন আমি লিখলাম যে কি মুখোশ খুলে গেল, আর ম্যাডামও উনি বললেন যে কি নিজের চরিত্রটা মেলে ধরলেন, ম্যাডামও তখন বুঝে গেল, 2 2 4 হয়ে গেল। তখনই কি করলো, আর কমেন্ট করা বন্ধ করে দিল। তো বুঝে গেল যে তার মুখ ফসকে বেরিয়ে গেছে। তো এই বকের এই স্বভাবটা আছে, উনি কিন্তু মুখ ফসকে অনেক কিছু কথা বলে দেন। তো স্বভাব যায় না মূলে, আর চরিত্র যায় না ধুলে। তো বকের চরিত্র কোনোদিনও যাবে না। উনি কিন্তু প্রমাণ করে দিলেন যে ওনার যে মধুবন, সেই কিন্তু এই মিমিকে সন্দীপের পিছনে লাগিয়েছে। আরও একটা প্রমাণ দিয়ে দিই, চিন্তা করে দেখুন এই মিমির ঘটনাটা, ও যে যোগা চ্যানেল খুলবে যোগা দেখাবে, এই সবগুলো হওয়ার আগেই কিন্তু কদিন আগে টিন কি বলল যে এবার থেকে আমি ফিজিওথেরাপি শিখবো, আমি ফিজিওথেরাপিস্ট হব। তো বুঝতে পারছেন কার অনুপ্রেরণায় এই ফিজিওথেরাপিস্ট হওয়া। আর ওর মা অনেক দিন আগের থেকে যোগা করছে, সেটা আমরা বুঝতে পারছি এখন, কারণ বাই চান্স বেরিয়ে গেছে। সত্যি তো, কী করবে, কতদিন চাপা থাকবে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা এই মিমকে লাগিয়েছে সন্দীপের পেছনে। তো যাই হোক, কালকে টিনের জন্মদিন ছিল। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, তোমার বরের গায়ে দিলাম কাদা ছিটিয়ে। তো এইটাই হচ্ছে মিমি ওই দিনই যে ভিডিওটা করেছে, তাতেই টিন বলেছে আমার জন্মদিনের উপহার দেবে না, দাও জন্মদিনের উপহার, সবাইকে বলে দাও যে তুমি সন্দীপের সাথে কথা বলতে। আর এখনও বলো যে হ্যাঁ আমি বলি। তো কি আছে, সন্দীপ যদি ওর সন্দীপের নাম্বারও জানে, কল করেছে, যদি সন্দীপ তো মুখ ফুটে কিছু বলতে পারবে না, তো হ্যাঁ ব্যয় করে ছেড়ে দিয়েছে হয়তো, যদি পরবর্তীকালে দেখায় এই যে দেখুন রিসেন্ট কল লিস্টেও আছে, তাতে অবাক হব না, কথা বলে যাও, কোনো যায় আসে না, তাতে কোনো যায় আসে না। তোমার কথা বলতে যে বললে না যে আমার যদি মনে হয় আমি কথা বলো, তোমার টাইম আছে, তুমি পাস করো, কারণ তুমি এখানে টাইম পাস করার জন্য যে অন্য জায়গা থেকে পাচ্ছ খুব ভালো করে বুঝতে পারছি, ঠিক আছে, আমার বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে একটা তোফা কবুল হোক করার জন্য যে আর কি এলো, বৌদি করছে। তো এই দালাল, তারপর হচ্ছে গিয়ে চশমার দোকানের কেরানি, অনেকে বলছেন কেরানি কেন বলছো, হ্যাঁ চশমার দোকানে কেরানি হয় না, চশমার দোকানে আবার কিসের কেরানি, চশমার দোকানের কর্মচারী, কিন্তু এই নামটা আমার দেওয়া নয়, যিনি আর কি এটা বলেছিলেন তিনি চশমার দোকানে কেরানি বলেছেন, এটা আমি নাম হিসাবে বলছি, আমি কোনো মানে পরিচয় হিসাবে বলছি না, ঠিক আছে। তো যাই হোক, সেক্ষেত্রে সে এত লাফাচ্ছে বৌদি করে, তো বলছি কি ওরা জানে ভালো করে যে সন্দীপের এখনও ডিভোর্স হয়নি, তার মানে ওর কিন্তু লিগাল একজন ওয়াইফ রয়েছে। তাহলে সেই লিগাল ওয়াইফ থাকাকালীনও বলছে যে এর সাথে বিয়ে হয়ে গেছে বলে দাবি করছে, তার মানে ওরা মনে প্রাণে বিশ্বাস করে যে একটা বিয়ে থাকাকালীন আরেকটা বিয়ে করা যায়, আর সেটাকে সাপোর্টও করা যায়। এখন বুঝতে পারছি যে কেন এরা টিনকে সাপোর্ট করছে। বলছি যে এই যে যোগা টিচার আছে, তার ক্যারেক্টার নিয়ে তো সবার আগে দালালি, মানে পুরো ক্যারেক্টারের চরিত্রের চচ্চড়ি করেছিল। তো বলি কি যে ও যখন সন্দীপের সাথে ওকে বিয়ের কথা বলছে, তো ও মনে করে যে টিন থাকতেও সন্দীপের ওকে বিয়ে হয়ে গেছে বা বিয়ে করে নিলেও কোনো ব্যাপার না। তো বলছি ওর ঘরেও তো একজন রয়েছে, তাই না, মানে যে কিনা বাবা ডাক শুনতে পারছে না। তো ও যেমন সন্দীপকে মানে সন্দীপের ও বৌদি বানিয়ে নিয়েছে, তো আমরাও কিন্তু সবাই মিলে একে মাস্টারনির বৌমা করে দিতে পারি, তাই না, মাস্টারের বৌমা করে দিতে পারি। সেকেন্ড বই, দ্বিতীয় ও যদি বলতে পারে তাহলে আমাদের বলতে কি আপত্তি। আমরা আবার কেন বলছি, কারণ এই মেয়েটির চরিত্র যা হোক,
এর কিন্তু অলরেডি একটা বার করেছিল আর 3টে খালাস করেছিল, ওই বলেছে, ওরা মানে হাইলাইট করে করে বলেছে। তার মানে মানে প্রচুর আর কি উপজাও জমি। বলছি একবার ওরকম হয়ে যাক নাকি, চোরি চোরি চুপকে চুপকে চোরি চোরি। তো এ যদি সন্দীপের ঘরের ঘরণী হতে পারে, তাহলে মাস্টারের ঘরে একটা টক করে দিয়ে দিতে পারে না? আরে বংশটা তো চলতো, তাই না? হ্যাঁ দেখুন, এটা কিন্তু আমি কেন বলছি বলুন তো, কারণ আমি এটা বলতাম না, এটা ওর কথার প্রত্যুত্তর দিচ্ছি, এটা আমার নিজের মনের কথা না। ও যখন দেখছি বলছে যে সন্দীপের ওর সাথে বিয়ে হয়ে গেছে, ও বৌদি হয়ে গেছে, আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি না। সন্দীপ কোনো স্বীকার করেনি। যদি কোনোদিনও সন্দীপ ওই রকম যেরকম টিন লিখে দিয়েছিল, যেটা কিনা ম্যাডাম উল্লেখ করেছেন, যদি কোনোদিন সন্দীপ বলে দেয়, তখন আমরা যা বলার বলবো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেরকম কোনো সম্পর্কই নেই। মেয়েটি শুধু বলেছে কি যে হ্যাঁ আমি কথা বলেছি, তো সেটা তো কল লিস্টটা আমাদের দেখিয়ে দিয়েছিল কে, ওরই বয়ফ্রেন্ড, তাই না? আমাদের দেখিয়ে দিয়েছিল, দেখে নিয়েছিলাম। তো যখন ও মনে করে যে একজন বউ, তার সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও আরেকজনের বউ হওয়া যায়, তাহলে ওর ঘরে যে আছে সে শুধু এইটুকুর জন্য তো হতেই পারে। ওটা একবার হয়ে গেলে তারপর টাটা বাই বাই, গুড বাই বাই। আমরা এটা এই সাজেশনটা দিতে পারি না একটা ঘরের মঙ্গল করার জন্য? ও যেরকম মানে সন্দীপের বাচ্চা, মা বাবা সবার মঙ্গল চায়, তাহলে আমরা ওর মঙ্গল চাইতে পারি না? মানে আমরা ওই রায় পরিবারের মঙ্গল চাইতে পারি না? সেই রায় পরিবারের মঙ্গল চেয়ে এই মেয়েটিকে যে কিনা এত উপজাউ ফার্টাইল, এত 3টে বলেছে নাকি, ওর এটা দালাল বলেছে আর ওর বয়ফ্রেন্ড বলেছে যে খালাস করেছে, তারপর একটা বাচ্চা তো রয়েছে, তাহলে সে একটুখানি এইটুকু করে দিতে পারবে, তাই না? তাহলে ভালো হয় না? দেখুন, ওই কি শুধু সবার ভালো চাইবে? আমরা কি চাইতে পারি না? যাই না, এটাকে আমি জানি আবার নোংরাভাবে নেবে, কারণ ওর মেন্টালিটি নোংরা, এখানে বলার কিছু নেই। আমি কিন্তু ভালো করে, আমরা এখন জানেন যে আমরা স্যারোগেট মাদারও সম্পর্কে আমাদের ওয়াকিবহাল আমরা রয়েছি, এরকম অনেক রয়েছে। তারপর এই চড়ি চড়ি চুপকে চুপকের কথাটা তো বলেই দিলাম, যেখানে কিনা ডাইরেক্টলি ইন্টু কুলুকুলু করে বাচ্চা হয়েছিল। তো এগুলো তো সব আমাদের সমাজের সামনেই রয়েছে না, এরকম কত চড়ি চড়ি চুপকে চুপকে হয়, তাই না? তো সেক্ষেত্রেই বলছি, তাহলে ও যদি সন্দীপের এত ভালো চায়, তাহলে আমিও একজন মানুষের কিন্তু ভালো চাইতেই পারি, ওই মাস্টার আর তার পরিবারের। ওই মিস্টার রয় যে মাস্টার আছেন, সেই মাস্টারের, গডনগরের যিনি মাস্টার, সেই মাস্টার আর তার ফ্যামিলির বংশবৃদ্ধির জন্য আমি এটুকু তো চাইতেই পারি, তাই না? আপনারা সবাই চান, সবাই আপনারা গিয়ে দাবি করুন যে সন্দীপের তো তাও একটা বাচ্চা আছে, ওর ঘরে যে কেউ আসলেই চলে যাবে, ওর মতো মানে যাকে আর কি যেরকম আর কি খাজা গজা, সেরকম খাজা গজা আসলেও চলে যাবে। কিন্তু ওর তো যে পরিবার, যে পরিবারে ও মানে যে বংশে ওর ফুল স্টপ লাগিয়ে দিয়েছে, তার জন্য এরকম একটা একদম খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে যাবে একদম, তাই না? তো এই ভিডিওটা শেষ করার আগে কিছু খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আজকের এই ভিডিওটা আমার বক্তব্য শুনে হয়তো কারুর খারাপ লাগবে, কারুর কেন আমি বলবো অনেকেরই হয়তো খারাপ লাগবে, কিন্তু তাতে আমি মানে সেটার জন্য আগে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কোনো ভালোবাসার মানুষ, তার যদি খারাপ লাগে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এই কথাগুলো আমি যেগুলো বললাম সেগুলো আমি ফিল করি। হ্যাঁ, আমি বললাম যেটা আগের দিনের ভিডিওতেই, যে কতটা করা যায়, কতটা করা উচিত, সেইটা কতটা অবধি সাপোর্ট করা যায়, সেটুকুর যে দায়রাটা আছে সেটা আমি জানি। তো সেক্ষেত্রে সেই দায়রা পার সন্দীপ এখনও করেনি, ঠিক আছে? এখনও করেনি। যদি কোনোদিনও প্রমাণ পাই, সেটা তখন পরবর্তীকালে দেখা যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, যেটা আমি ফিল করেছি, যেটা আমি মনে করেছি, সেটাই বলেছি। এর আগেও ওই অনেস্ট গ্রুপ, সেখান থেকে ওই দালালের মুখে মানে জাস্ট থুতনি বরাবর লাথ মেরে বেরিয়ে আসতে আমি চিন্তা করিনি, দুবার চিন্তা করিনি। সুযোগ একটা দিয়েছিলাম, যে ও নিজেও সেই সুযোগ নিয়ে সব ঠিকঠাক করেও আবার নোংরামি করেছে, কারণ ও বরাবরই নিতে পারে না। ও বুঝতে পারছিল যে ওর যেগুলোকে ও যুক্তি বলে লোককে গেলায়, সেগুলো যে অ্যাকচুয়ালি ওর হিসুপটি, যেটা কিনা ও নিজে বলেও, যে ও সকাল সকাল এসে হিসুপটি করে ওয়াইটিতে, কারণ ওর তো বাথরুম জানেন কি ছিল, 2 দিন আগে ভালো বাথরুম হয়েছে, তাহলে কিন্তু এতদিনের স্বভাব কোথায় যাবে, তাই না? তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন সেটাকে ও গেলায়। তো সেটাকে আমি যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, বা ওরই একই কন্টেন্ট, সেটা আমি অন্যরকমভাবে করছিলাম, তখনই ও বুঝে গেছে যে এর ক্ষমতা কি। তাই জন্য হিংসা, রাগ মেটানোর জন্য যা করেছিল। তো যাই হোক, সেটা অতীত হয়েছে, সেটা আমাদের মধ্যে কি হয়েছিল। তো তখনও যাই হোক, যেটা মেন কথা, যে তখনও আমি চিন্তা করিনি দুবার যে কি হবে, আমাকে লোকে দেখবে নাকি সবাই ছিঁড়ে কুড়ে খাবে, আমি হারিয়ে যাব, আমি চিন্তা করিনি। তাই আজও আমি কিন্তু ভয় পাবো না,
যে আমার এই কথা শুনে যারা আমাকে ভালোবাসে তাদের সেই ভালোবাসার মানুষগুলো আমি হারাবো কিনা। আমি একটাই জিনিস জানি যে সত্যের জন্য সব কিছু ছাড়া যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ছাড়া যায় না। তো যতদিন না সেরকম কোনো সত্য সামনে আসছে ততদিন আমি যেটা মনে করেছি যে যেটা সন্দীপ করেছে ঠিক করেছে, ঠিক করেছে। ওর টিনের উল্টো দিকে টিনের সাপোর্টাররা দেখুন এত কিছু ওর দেখেও কিন্তু সাপোর্ট আরও বেশি বেশি করে বাড়াচ্ছে, বেশি বেশি করে বাড়াচ্ছে, বেশি বেশি করে বাড়াচ্ছে। সেখানে এই ছেলেটাকে আপনারা কী চান? ও একেবারে একাকিত্বে শেষ হয়ে যাক, ডিপ্রেশনে চলে যাক। ও যদি নিজে ভালো না থাকে তাহলে কি মনে হয় ওর বাবা মা ওর ছেলে তাদের ও ভালো রাখতে পারবে? পারবে? তো যদি কারোর সাথে দুটো কথা বলে ওর মন মেজাজ ফুরফুরে হয় সেটা হোক না, মানে অসুবিধা কী আছে? আপনারাও তো বলেছিলেন যে হ্যাঁ তুমি কথাবার্তা বলো, কিন্তু হ্যাঁ ওই যে সঙ্গী যখন চুজ করতে হবে সেটার দায়িত্ব মাকেই দিতে হবে, তবেই গিয়ে হবে। এটা পরিষ্কার কথা। কারণ না ওর না আর ওর বাবার দুজনের কারোরই দেখলাম যে চয়েস কিন্তু ভালো না, এই মেয়েদের ক্ষেত্রে বললাম, ঠিক আছে? তো যাই হোক, এই বলে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। টাটা। তবে একটাই কথা বলবো শেষে, সন্দীপের বিরুদ্ধে বিশাল চক্রান্ত চলছে ওকে মেইলি কেসে ফাঁসানোর জন্য, যাতে কিনা টিন আর ও সমান সমান হয়ে যায়, ঠিক আছে? আর দেখুন তার ফল দেখুন, ওর ভালোবাসার মানুষরা হাত দিয়ে কিন্তু সন্দীপকে ভুল বোঝা শুরু করেছে। তো এদের যে কি বিশাল বড় এরা বাহিনী কাজে লাগিয়েছে, কিছু মানুষ সামনে, কিছু মানুষ কমেন্টে নানান রকমভাবে চেষ্টা করে যাচ্ছে। তো যাই হোক, সত্যিই থাকবে চেষ্টা, যে যাই করুক চালিয়ে যাক। ওদিক থেকে যেমন চেষ্টা চলবে আমরাও কিন্তু এদিক থেকে সত্যিটা তুলে আনবো, ঠিক আছে? যেটা কিনা আমি করে আসছি। তো যাই হোক, টাটা।